পরিবার তো আর অশান্তি করা কারোরই কাম্য না, তাই না? প্রত্যেকের বাসাতে এখন বাচ্চারা থাকে, অনেকে টেলিভিশন দেখে, দেখবে, সমস্যা তোর কিছু নাই। আমরা আমাদের মতো কাজ করব, তারা তাদের মতো কাজ করবে, তাই তো? এটা যেন আমরা সবাই দায়িত্বশীল। আর আপনাদের উপস্থিতি খুবই কম, কোনো অসুবিধা নেই। যারা উপস্থিত হবেন তারাই ভালো করবেন, আর অন্যরা যা করার তা করবেন। অনেকেই বিশ্ববিদ্যালয়ে বেঁচে আছে মনে হয় এই জন্যই বারবার ভর্তি হওয়া যায়, টাকা দেওয়া যায় ইউনিভার্সিটিকে, পাশ করার আর কি দরকার। এটা একদিক থেকে ভালো। আচ্ছা, আমরা আজকে গতদিনে আমরা ওভারঅল একটা আলোচনা করেছিলাম। ক্লাস গুনে হয়তো আমি ক্লাস করব না, কিছু ক্লাস আপনাদের বেশি নেওয়া হবে, নো প্রবলেম। বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ, এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা অতটা সহজ না, আবার ভয় পাওয়ারও কিছু নেই। আপনাদের একটা বই কিনতে বলেছিলাম, আপনারা নিশ্চয়ই কিনেছেন, পেয়েছেন বইটা? জি স্যার, কিনেছি। স্যার, গুড। বাংলা ভাষা আমি যেগুলো পড়াবো আপনাদের বলে দেব, আর যেগুলো এই বইতে থাকবে না সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করব। আপনাদের কাউকে শেয়ার দেওয়া হবে। আপনাদের একটা গ্রুপ আছে না, আলাদা করেছেন তো? সেই গ্রুপে যে সোহেল আছে বা তিনজন তো আপনাদের যারা আছে তাদেরকে আমি দিয়ে দেব, তারা আপনাদেরকে শেয়ার করবে, সেখান থেকে আপনারা প্রিন্ট করে নেবেন। সোহেল, আপনি বন্ধ করেন, মিউট করেন। আমরা পৃষ্ঠা 63 বাংলা ভাষা ও প্রমিত বানান রীতি বইয়ের, বাংলা ভাষা ও প্রমিত বানান রীতি বইয়ের সরাসরি 63 পৃষ্ঠায় আমরা একটু যেতে চাই। 63 পৃষ্ঠা, বাংলা ভাষা ও প্রমিত বানান রীতি, এই বইয়ের 63 নাম্বার পৃষ্ঠা। আপনারা দেখেন, আমি একটু আলোচনায় যাই। এটা হচ্ছে বাংলা ভাষার গোড়ার কথা, আমরা একটু জেনে আসবো। আপনারা সবাই জানেন আমাদের রাষ্ট্রভাষা বাংলা, এবং বাংলাদেশে মোটামুটি বাংলা ভাষাটাই ব্যবহৃত হয় অধিক, কিছু ব্যতিক্রম ছাড়া। ভাষার যে জগৎ, ক্লাসে কিছু সরাসরি বই ছাড়াও কিছু কথা থাকবে, সেগুলো আপনারা লিখে রাখবেন, আপনাদের কাজে লাগবে। ভাষার যে জগৎ আপনারা জানেন, সেটা খুবই মসৃণ কোনো বিষয় নয়। আমরা জানি যে পৃথিবীতে, আমরা একটু বাংলা ভাষার আগে একটু অন্য বিষয়ে কিছু কথা বলে নিই, তাহলে আপনাদের সহজ হবে। জাতিসংঘের 2016 সালের রিপোর্ট মোতাবেক এই পৃথিবীতে 6700 ভাষা অত্যন্ত বিপদসংকুল অবস্থায় আছে। এটা হচ্ছে 40% আর কি এই ভাষার। আর এই ভাষাটার মধ্যে এই আপনার 4000 ভাষা 6% মানুষ শুধুমাত্র কথা বলে, 6% মানুষ কথা বলে। বারবার বলার পরও আপনারা মানে মিউট করছেন না কেন? এটা মনে হয় পারে না, তাই না, মিউট করতে? না হলে কারোর হেল্প নেন। এই চামেলি চম্পা, এই আপনি মিউট করছেন না কেন? সমস্যা কি? মিউট করতে পারছেন না? না পারলে কারোর কাছে হেল্প নেন। বেশি দামের স্মার্টফোন তো, যে টাকা দিয়ে কেনে, এগুলো টিপাটিপি করতে ভয় পায়, যদি নষ্ট হয়ে যায়
বাচ্চারা ধমাধম কিছু না জানে না শুনে আল্লাহর পৃথিবীর সবকিছু ওদের আয়ত্ত করে ফেললো। আর যারা টাকা দিয়ে কেনে ভয়ে যত্ন করে রেখে দেয়। আরে বাবারে, এটা তো অল্প দিনে যাবে, একটু পরে কিছুদিন পর নষ্ট হয়ে যাবে। কোম্পানিগুলো অত বোকা না যে স্মার্টফোন আপনাদের দীর্ঘকাল যাবে, সে আশা নাই কারোরই। শিশুরা দেখবেন দমাদম চালাচ্ছে, তাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যারা বয়স্ক তারা ওইদিকে ভয়ে হাত দিই না, যদি কোথায় কি টিপে দেবো নষ্ট হয়ে যায়। নষ্ট হবে না, আপনারা শিশুদের থেকে এক্সপার্ট হয়ে যাবেন। তাই যে কথা বলছিলাম, যে ভাষার যে জগৎ, যে দেখেন 6% মানুষ এই পৃথিবীর, তারা 4000 ভাষায় কথা বলে। এটা জাতিসংঘের 2016 যে স্ট্যাটাস। আর সেখানে মোটামুটি মোর দেন 700 ল্যাঙ্গুয়েজ ইন্ডেঞ্জার্ড এর পর্যায়ে আছে। আমাদের বাংলাদেশে যদি আমরা দেখি তাহলে 54 ইন্ডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজ আছে। তার মধ্যে অনেকে এই পুরোটা নাই, 35 থেকে 42 ভাষাভাষী আছে, যেটা 36 জেলাতে আমাদের বাংলাদেশ। এর মধ্যে কিন্তু আমরা জানি যে 8টা ভাষা যারা আছে, এই ভাষাগুলো এক্সেপ্ট বাংলা, তার মধ্যে কিন্তু লিখিত রূপ আছে চাকমা, মারমা, মোরো, রাখাইন সহ 8টা ভাষা লিখিত রূপ আছে। কিন্তু অদ্ভুত বিষয় হলো ভাষার জগৎ খুবই কঠিন জগৎ। ভাষার সাথে রুটি রুজির একটা ব্যাপার আছে, অর্থের ব্যাপার আছে। ভাষা শুধুমাত্র যোগাযোগের মাধ্যম নয়, ভাষা অর্থে ইনকাম এবং সবকিছুই কিন্তু ভাষার মাধ্যমেই হয়। এই বাংলাদেশ স্বাধীনতার মূলে ভাষাটা অবস্থান করছে, কারণ 1952 সালের যে মহান ভাষা আন্দোলন, তারই সূত্র ধরেই কিন্তু স্বাধীনতা যুদ্ধ হয়েছে। এরও কারণ ছিল, নিশ্চয় আপনারা জানেন, সেদিকে আমি এখন যাচ্ছি না। এই কথাগুলো বলে নেওয়ার কারণ হলো যে পৃথিবীর যে সকল ভাষা আছে, আমাদের বাংলাদেশেও কিছু ভাষা আছে, যেরকম খারিয়া ভাষা, এই ভাষাটা বিপন্ন হওয়ার পথে। সম্ভবত 4 জন লোক কথা বলে। মৌলভীবাজারের একটা ছোট একটা জায়গায়, চা বাগানে 4 জন লোক এখন কথা বলে। এই ভাষাটা কিন্তু, খারিয়া ভাষাটা কিন্তু আর এক্সপান্ড হচ্ছে না। একটি ভাষা যখন বিপন্ন হয়, তার সাথে কি চলে যায়? সংস্কৃতির মৃত্যু ঘটে। ভাষা সংস্কৃতি যেরকম বহন করে, ভাষা ধর্মকে বহন করে, ভাষা সমাজকে বহন করে, ভাষা সবকিছুকেই বহন করে। জীবের বৈশিষ্ট্যের মধ্যে মানুষ পৃথক হয়েছে, সভ্য হয়েছে শুধুমাত্র ভাষার কারণে। এই ভাষা যদি না থাকতো, তাহলে এই 4 পেয়া জন্তু আর 2 পেয়া জন্তুর মধ্যে পার্থক্য মনে হয় খুব একটা থাকতো কিনা সন্দেহ আছে। সেই জন্য হলো ভাষার যে গুরুত্ব, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখন আমরা আসব অল্প কথায়, আপনাদের কোনা ক্লাস তো, তবে আমি 2টা ক্লাস বেশি নেব আপনাদের যদি প্রয়োজন পড়ে। আমরা বাংলা ভাষার বিষয়টা আপনারা সবাই জানেন, পণ্ডিত মানুষ। আমি আপনাদের কাছ থেকে একটু শিখবো, মাঝে মধ্যে আপনারা শেয়ার করবেন। সেটা হচ্ছে বাংলা ভাষার গোড়ার কথাটা থেকে যাই। আপনারা জানেন বর্তমান বাংলাদেশ, এই ভূখণ্ডটাই কিন্তু বাংলাদেশের অংশ না, বাংলাদেশ না।
বাংলা বলতে, বাংলাদেশ বলতে পশ্চিমবঙ্গ, বিহারের কিছু অংশ, ত্রিপুরা, আসামের কিছু অংশ এবং বার্মার কিছু অংশ এই কিন্তু এই ভূভাগটা কিন্তু বাংলা বলতে ছিল। অদ্ভুত বিষয় হলো কোন কালে এই বাংলা এক হয়নি, এক থাকেনি। একটা যে এই চামেলির প্রবলেম, আমি মনে হয় আপনাদের ক্লাস থেকে বের করে দেবো, আমি বলে দিচ্ছি, এবং আমি কিন্তু ব্লক করে দেবো যদি ডিস্টার্ব করেন আপনার ক্লাসের মধ্যে। এই চামেলি, চামেলি চাম্পাটা কে? চামেলি চাম্পা, আপনি একটু ভিডিওটা অন করেন। চামেলি চাম্পা কে? ক্লাসের মধ্যে ডিস্টার্ব করলে খুবই বিরক্ত লাগে, এগুলো খুব ভালো না। আপনারা সিনিয়র মানুষ, ক্লাস করতে ইচ্ছা হলে ঢুকবেন, না হলে ঢুকবেন না। যারা নিতান্তই ক্লাস করতে চান ঢুকবেন আমার ক্লাসে অন্তত, আর যদি ক্লাস করতে ইচ্ছে না হয় ঢুকবেন না। রাত জেগে আমরা এখানে এতগুলো মানুষ নিয়ে আমরা এখানে এমনি বসিনি। আমি চামেলি চাম্পাকে বের করে দিচ্ছি ক্লাস থেকে। এতক্ষণ আপনার হুঁশ হলো, আপনি বারবার বলার পরও আপনি কেন মিউট করছেন না? চামেলি চাম্পাকে আপনি মিউট করেন। ক্লাসে কেউ ডিস্টার্ব করবেন না দয়া করে, যদি ডিস্টার্ব করতে চান ক্লাসে ঢুকবেন না। একজনের জন্য এতগুলো লোক, আমার এক মিনিট নষ্ট হলে আমার 75 মিনিট নষ্ট হয়। এখানে আমরা 75 জন আছি, এক সেকেন্ড যদি নষ্ট হয় আমার 75 সেকেন্ড নষ্ট হয়। এটা আপনারা মাথায় রাখবেন দয়া করে। আর আমি আপনাদের সময় দেব প্রশ্ন করার জন্য, তখন 1000টা প্রশ্ন করবেন আমাকে, কোনো সমস্যা হবে না। কি কথা বলছিলাম যেন, কেউ বলেন তো, একটু মনে করে দেন আমাকে। এনিওয়ান? বাংলা ভাষা গড়ার কথাতে বাংলাদেশ বলতে পশ্চিমবঙ্গের কিছু অংশ। গুড। অর্থাৎ প্রাচীন যে ঐতিহাসিক কাল হতে শুরু করে আনুমানিক খ্রিস্টীয় 6ষ্ঠ শতক পর্যন্ত যদি আমরা লক্ষ্য করি, প্রাচীন বাংলাদেশ পুন্ড্র, গৌড়, রাঢ়, সূক্ষ্ম, ব্রহ্ম, তাম্রলিপ্তি, সমতট, বঙ্গ, এই সকল নামে বিভিন্ন রাজ্যে কিন্তু এই বাংলার যে ভূভাগটা এটা কিন্তু স্বতন্ত্র ছিল। আপনারা এই যে আমি প্রত্যেকটা তো লাইন ধরে পড়াবো না, আপনারা দয়া করে নোট করে নেবেন আপনাদের মতো করে। তো এখন আপনারা চিন্তা করেন, একটি ভাষা যদি মানে বাঁচিয়ে রাখতে হয় তাহলে কি প্রয়োজন বলুন তো কেউ? এনিওয়ান? যে কেউ? ভাষা বেঁচে থাকতে হলে কি কি প্রয়োজন? একটি ভাষার জন্য কি কি ওই ভাষাভাষীর জনগণ দরকার। পরিবর্তন সমাজের প্রয়োজন, স্যার নির্দিষ্ট ভূখণ্ড জনসমষ্টি। গুড। আপনার মনে আছে প্রথম ক্লাসে বলেছিলাম মাশাআল্লাহ স্যার সাক্ষর সমাজের প্রয়োজন। রাইট। শিখ সম্প্রদায় প্রয়োজন, তারপরে একটি ভূখণ্ড, স্বাধীন ভূখণ্ড। ঠিক আছে গুড। এই যে আপনাদের মনে আছে, ঠিক আছে। এখন আমরা যাই আগাই, ঠিক আছে, সবগুলোই হয়েছে। এই যে আপনারা লেখাপড়া করে এসেছেন মাশাআল্লাহ। তাহলে পারে এই যে স্বতন্ত্র ছিল, আপনারা 64 পৃষ্ঠায় এই স্বতন্ত্রের যে বিষয়টা আছে এবং 65 পৃষ্ঠায় স্বতন্ত্র গুলো আপনারা একটু দেখে নেবেন। এখন যদি আমরা দেখি যে 7ম শতকের প্রথম দিকে
পশ্চিমবঙ্গ, মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে উড়িষ্যা পর্যন্ত একটি পৃথক গৌড় রাষ্ট্র, যেটা এই ঐক্য লাভ করে। এরপরে মোটামুটি অষ্টম শতক হতে আমি আপনাদের কিন্তু সবাইকে সম্মান করি, আপনারা সম্মান করবেন ক্লাসকে। এরপরে আমি কথা বলবো না, শুধুমাত্র বের করে দেবো ক্লাস থেকে। দয়া করে আপনারা ডিস্টার্ব করবেন না, কথা বলবেন না। বাসায় কথা হবেই, আমি বলেছি, সেজন্য আপনারা মিউট করে রাখেন। কমল কান্তি মজুমদার, আপনারটা মিউট আনমিউট হয়েছে, আপনি মিউট করেন। স্যার, আকরাম, আপনি মিউট করেন। আপনাদের বারবার বলতে হয় কেন? নাকি শুধুমাত্র আপনাদের নামটা আমাকে বলতে হবে সেই জন্য? যে তাই হয়, আমি প্রথমে সবার নাম 2-3 বার করে পড়বো, যদি খুশি হন আপনারা। আপনাদের খুব অল্প, আমি তো ক্লাস 250-300, প্রায় 300 পর্যন্ত আমি ক্লাস নেই একসাথে, কই ডিস্টার্ব তো কেউ করে না। ঠিক আছে, আমরা আগাই। তাহলে পরে মোটামুটি আমরা দেখছি যে এই গৌড় নামটা, এই গৌড় নামে যে বাংলাদেশে একটি সমার্থক হিসেবে কিন্তু গড়ে উঠেছিল। অবশ্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন নাম কিন্তু তখনও ছিল, যে শুধুমাত্র গৌড় যেটা গড়ে উঠছিল সেটি একমাত্র শব্দ ছিল না। যেমন পূর্ব দক্ষিণ বাংলা অঞ্চলে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখবো হচ্ছে বঙ্গাল পূর্ব এবং দক্ষিণ বাংলায়, হরিকেল, চন্দ্রদ্বীপ, সমতট। উত্তরবঙ্গ অঞ্চলে আমরা বরন্দিরি তখনও ছিল, তাম্রলিপ্তি অঞ্চলে দণ্ডভুক্তি ছিল, এবং পশ্চিম বাংলা অঞ্চলে রাঢ়ের উত্তর ও দক্ষিণ বিভাগ তখনও কিন্তু ছিল। এছাড়াও আমরা লক্ষ্য করি এসব বিভাগের নতুন নতুন উপবিভাগ, নতুন নতুন নামও কিন্তু পরিচিত হচ্ছিল। অর্থাৎ একটি নামে যে ঐক্য গড়ার যে চেষ্টা ছিল, তা সেই অর্থে কিন্তু সফল প্রাচীন কাল থেকে খুব একটা হয়নি, চেষ্টা চলেছে। এরপরে যদি আমরা লক্ষ্য করি, শশাঙ্ক পাল ও সেন রাজারা বাংলার সমস্ত জনপদ গুলোকে গৌড় নামে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিলেন, সেই চেষ্টাও কিন্তু সফল হয়নি, তখনও বঙ্গ নাম ছিল। আমরা আর্য সভ্যতা ও সংস্কৃতির দিক থেকে এই যে বাংলা অর্থাৎ বঙ্গকে ঘৃণিত, অবজ্ঞার চোখে দেখা হতো। আপনারা আর্য সভ্যতা সম্পর্কে নিশ্চয় জানেন নাকি? আর্য সভ্যতা জানেন না? আর্য সভ্যতা জানেন? আর্য সভ্যতা মানে ব্রিটিশ ভাষা বলেছিলেন গত ক্লাসে। সরি, আর্য ভাষা এটা। আচ্ছা, আর্যটা আমি পড়িয়ে দেব, আর্য সভ্যতাটা পড়িয়ে দেব আমি, কোনো অসুবিধা নেই। এই পরবর্তী ক্লাসের দিকে আর্য সভ্যতা আপনারা পাবেন। আপাতত আর্য সভ্যতাটা আপনারা মানে আর্যদের যে সভ্যতা সেটাই আর কি। তারা যেটা করতো যে এই যে আর্য সভ্যতা সংস্কৃতির দিক থেকে বঙ্গকে অর্থাৎ বঙ্গ নামটাকে তারা কিন্তু অবজ্ঞার চোখে দেখতেন। তাছাড়া সেন এবং পাল রাজাদের কাছেও বঙ্গ নাম কিন্তু খুব একটা আদৃত ছিল না। অবশেষে পাঠান আমলে সমস্ত বাংলাদেশ সুবা বাংলা নামে কিন্তু পরিচিতি লাভ করে। এইটাই হচ্ছে প্রথম সমগ্র বাংলাদেশ একত্রিত হলো।
মুসলিম আমলে, পাঠান আমলে কিন্তু আমরা লক্ষ্য করি এই যে ভিন্ন ভিন্ন নাম, ভিন্ন ভিন্ন রাজ্য, ভিন্ন ভিন্ন এলাকায় যে বিভক্ত ছিল, এই পুরো বাংলাদেশ কিন্তু পুরোটা সুবা বাংলা নামে পরিচিতি লাভ করলো। আর ইংরেজ আমলে বাংলা নাম পূর্ণতার পরিচয় প্রতিষ্ঠা লাভ করেছে। অর্থাৎ পাঠান আমলে যে আমরা লক্ষ্য করি যে সুবা বাংলা নামে যেটা পরিচিতি লাভ করেছিল, সেটাই কিন্তু ছিল, সেটাই পরবর্তীকালে ইংরেজদের দখলে যায়। এই বাংলা হতে ইউরোপীয় গণ যেটা বলতেন, তারা বলতেন হচ্ছে বেঙ্গালা ও বেঙ্গল নামের কিন্তু উৎপত্তি তাদের শব্দগত যে বৈচিত্র্য তার কারণে। আর মুঘল আমলে বঙ্গালা চট্টগ্রাম হতে গহি পর্যন্ত বিস্তৃত ছিল। বর্তমান কালে বাংলাদেশের অধিবাসীদের যে বাঙ্গাল নামে অভিহিত করা হয়, আপনারা জানেন এই অঞ্চলের লোকে বাঙ্গাল বলা হয়, তা সেই প্রাচীন বঙ্গাল দেশের স্মৃতি বহন করছে। প্রাচীন কালে বাংলাদেশে যে কয়টি জনপদের উল্লেখ পাওয়া যায়, অর্থাৎ রাঢ়, শুক্র, বরেন্দ্র, পূর্ব, সমতট, বঙ্গ, কামরূপ, এগুলো আসলে কিসের নাম? এই প্রত্যেকটাই কিন্তু জাতির নাম, গোষ্ঠী। একটাও কোনো ভাষার নাম না, প্রতিটাই জাতির নাম। জাতি এগুলো আসলে জাতি বা গোষ্ঠীর নাম, বিভিন্ন গোষ্ঠীর নাম। জাতির নাম থেকে দেশের নামকরণ খুবই সাধারণ নিয়ম। এই হলো মোটামুটি প্রাচীন বাংলার যে জনপদ। আপনাদের বইতে 65 পৃষ্ঠায় দেখেন প্রাচীন বাংলার জনপদ এবং অবস্থানগুলো দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন, এটা আর আমি পড়ালাম না। এরপরে আমরা দেখব যে এই বাংলা নামটা কত আগে থেকে এসছে বা বঙ্গ নাম কোন গ্রন্থে ছিল, এইটা একটু আমরা খোঁজ করতে চাই। তাহলে পরে আপনারা জানেন যে বুদ্ধদেবের সময়ে ভারতবর্ষে আর্য জনপদ ও রাজ্যের নামে একটি তালিকা প্রাচীন পালি সাহিত্যে পাওয়া যায়। পালি সাহিত্যটা কি? সংস্কৃত না, গৌতম বুদ্ধের যে বাণী প্রচারিত হয়েছিল সেই কালের প্রাকৃত ভাষায়। গৌতম বুদ্ধের যে বাণী যেটা রক্ষিত হয়েছে তাকে কিন্তু পালি ভাষা বলে। এই পালি সাহিত্যে পাওয়া যায়, তাতে কিন্তু বাংলার কোনো নাম নেই, পাওয়া যায় না। তবে গৌতম বুদ্ধেরও অনেক পূর্বে আমরা লক্ষ্য করি, তারও অনেক আগের যুগে ঐতরীয় আরণ্যকে বঙ্গ নাম কিন্তু পাওয়া যায়। বঙ্গ নাম সেই গ্রন্থে রয়েছে এবং সেখানে যেটা আছে তা একটা সংস্কৃত একটা ছোট্ট বাক্যে, তার যে অর্থ হলো বঙ্গ, বগদ এবং ইরাপদ আর্য হারাধনের হারিয়ে যাওয়া 3টি সন্তান। অর্থাৎ এই সন্তান তো আর ওরকম হবে না যে আর্য ভাষারই বৈচিত্র্য বা আর্য ভাষারই উপভাষা, যেটা আর্য ভাষা থেকে এসছে, এটা অনেক আগে ঐতরীয়তে পাওয়া যায়। জাতির নামেই দেশের নাম হয়, বঙ্গদের নামেই বঙ্গদেশ। বঙ্গ দিয়ে কখনো সমগ্র বঙ্গ বোঝানো হয়েছে, কখনো বঙ্গ বুঝেছে শুধুমাত্র পূর্ববঙ্গ, যেটা আমাদের বর্তমান বাংলাদেশ। পুণ্ড সাম্রাজ্যের পতনের পর 6ষ্ঠ শতাব্দীতে পশ্চিমবঙ্গে গৌড় নামে একটি স্বাধীন রাজ্যের উৎপত্তি হয়। আপনারা লক্ষ্য করবেন যে বাংলা ভাষার প্রথম যে ব্যাকরণের নাম কি, প্রথম যে ব্যাকরণ তার নাম কি? বাঙালির লেখা, বাংলার লেখা প্রথম ব্যাকরণ নাম কি? রাজা রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ। গুড, নো ডাউট, গৌড়ীয় ব্যাকরণ। রাজা রামমোহন রায়ের
গৌড়ীয় ব্যাকরণ, অর্থাৎ তিনি বাংলা ব্যাকরণ লেখেননি, তার মানে বোঝাই যাচ্ছে যে গৌড়ীয় যেটা মানে বাংলা বলতেই গৌড়ীয় দেশ বোঝাতো। তো সেই কালের কথা এখানে আছে যে তাহলে পারে পুণ্ড সাম্রাজ্যের পতনের পর গৌড় নামে একটি স্বাধীন রাজ্যের উৎপত্তি হয়েছিল। তখন বঙ্গ বলতে শুধুমাত্র এই পূর্ববঙ্গকে বোঝাতো। তুর্কি বিজিত অর্থাৎ তুর্কিরা যে দেশটা দখল করলো সেই দেশের নাম কি? গৌড় বঙ্গ, অর্থাৎ পশ্চিম বাংলা অঞ্চল, রাঢ় অঞ্চল পুরোটাই কিন্তু গৌড় নাম ছিল, আর পূর্ববঙ্গটা বঙ্গ নামে ছিল। অর্থাৎ এই পুরোটা তুর্কিরা যেটা দখল করলো সেটা হচ্ছে গৌড়বঙ্গ। তুর্কি আমলে সমগ্র যে প্রদেশটি তার নাম তারা কি দিয়েছিল? বাঙ্গলা নামে বলতেন, বাঙ্গালা, অর্থাৎ ফার্সি ভাষায় এনারা বলতেন বঙ্গ যোগ অধিবাসী অর্থে বঙ্গাল। ভাষার পরিবর্তন ধারা অব্যাহত গতিতে চলে। সময়ের সাথে তাল মিলিয়ে সামাজিক প্রয়োজনে ভাষা পরিবর্তিত হয়। বর্তমান কালের বাংলা শব্দটি মূল বঙ্গ থেকে উৎপন্ন হয়েছে বলে প্রতীয়মান হয়। বাঙালি জাতি বাংলা ভাষায় ভাব বিনিময় করে, সেজন্য বাঙালির ভাষার নাম বাংলা এবং দেশের নাম বাংলাদেশ। আপনারা এই পর্যন্ত আমরা দেখলাম প্রাচীন, অল্প কথায় প্রাচীন কাল থেকে বাংলা জনপদ কয়টা ছিল এবং বাংলাদেশ নামটা কিভাবে প্রাচীন কাল থেকে এসছে, বঙ্গ গৌড় কিভাবে ছিল এবং তার জনপদ গুলো। দেখুন, বাংলা ভাষার উৎপত্তির জন্য, উদ্ভব বিকাশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের এইটুকুন বুঝতে কারোর কোনো অসুবিধা থাকলে আমাকে বলতে পারেন, কোনো প্রশ্ন থাকলে বলেন। এনিওয়ান? যদি আপনারা বোঝেননি বা যদি কিছু জানতে ইচ্ছে করে আপনারা ক্লিয়ার হয়ে নিতে পারেন। এখন ফ্লোর ওপেন। স্যার এখানে যে ওই হ্যালো বলেন, শুনছি। ওই যে 67 পৃষ্ঠায় ভট্টাচার্য 1976 ওরকম করে যে ব্র্যাকেট না না, ওইগুলো আপনাদের দেখার কোনো প্রয়োজন নেই। ওগুলো দেখার প্রয়োজন নেই আপনাদের, ওগুলো লাগবে না। ব্র্যাকেটে যেগুলো আছে ওগুলোর কোনো প্রয়োজন নেই। ওগুলো বইয়ের রেফারেন্স, ওগুলো দরকার নাই। আর আমি বললাম যেটুকুন ক্লাসটা হলো আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে বা কোনো কিছু সমস্যা হলে আপনি জানাতে পারেন। আপনারা সমস্যা আছে? আই হোসেন আহমেদ, আল হোসেন? না স্যার, সমস্যা নেই স্যার। তাহলে আমি আগাবো? জি স্যার, আগা। জি স্যার, আগাতে পারেন স্যার, সামনে আগান। আচ্ছা, ঠিক আছে। আমরা এখন যেটা দেখব, আপনারা আপনাদের পরিবার বর্গ আছে না? বাবা মা ভাই বোন নিয়ে একটা পরিবার। জি স্যার। আবার দাদাকে যদি ধরি, দাদার সাথে নানার সাথে পরিবার। এই করতে করতে পুরো দেশটা একটা পরিবার, তাই না? তো এখন আমরা দেখব যে এই বাংলা ভাষাটা এর জন্ম হলো কেমন করে, এর পরিবার আছে কিনা, কোন পরিবারের অন্তর্ভুক্ত এই ভাষাটা, বাংলা ভাষা, সেটা আমরা একটু পরীক্ষা করব। কেমন? এখানে ভাষা পরিবার থাকবে এবং বাংলা ভাষা কোন ভাষা পরিবারের অন্তর্গত এইটা আমরা দেখব। আপনারা মনে রাখবেন, এই সাহিত্য কিন্তু মানে পড়ে শেখা যায়। ভাষার ক্লাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের বন্ধুরা যারা যোগদান করে নাই, ক্লাস কিন্তু আমি কখনো রিপিট করি না, করবও না। তা আশা করি এই ক্লাসে বাংলা ভাষার উদ্ভব বিকাশ, যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট একটা কোর্স, আমি এর আগে অনেক স্যারকে দিয়েছি কিন্তু দেখা যায় কি
ওই আউটপুটটা সে ঠিক মতো আসে না বলে আমি কিন্তু ক্লাসটা নিতে বাধ্য হয়েছি অনেকটা। তো যাই হোক, এখন ভাষার ক্ষেত্রে যে ভাষার ক্ষেত্রে নানাবিধ আপনি জানেন পৃথিবীর এমন কোন ভাষা জানা নেই যে ভাষা পরিবর্তন হয় না। প্রতিটা ভাষা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। ভাষা হলো পরিবর্তনশীল। আর যে ভাষা পরিবর্তন হয় না সে ভাষা মৃত ভাষা। যে ভাষা পরিবর্তন হবে না তাকে আমরা বলবো মৃত ভাষা। যে ভাষার জীবন আছে, চলমান আছে, যে ভাষা মানুষ ব্যবহার করে সেই ভাষা প্রতিনিয়ত পরিবর্তন হয়। এটা মনে রাখবেন। এখন ভাষার এই ধারাবাহিক পরিবর্তন যদি আমরা লক্ষ্য করি তাহলে পৃথিবীতে যেসব ভাষা পরিচিত আছে, আমি একটু আগেই বলেছিলাম পৃথিবীতে কতগুলো ভাষা পরিচিত আছে, যেটা আপনাদের জাতিসংঘের রিপোর্টের কথা বলেছি আমি। ৭,০০০ ভাষা যেটা বললাম তার মধ্যে ৬,০০০ হলো ইনডেঞ্জার্ড এর মধ্যে আছে, বিপন্নের মধ্যে আছে। যা হোক, এখন এই যে ভাষা, পৃথিবীর এতগুলো ভাষা, এটা কি সবই কি ইন্ডিপেন্ডেন্ট? প্রত্যেকটা ভাষাই কি আলাদা? এইটা আমরা দেখবো থেকে আমরা দেখি না, এই ভাষাগুলো সম্পূর্ণ কিন্তু পৃথক না, বরং একটি ভাষার সাথে অপর একটি ভাষার যোগসূত্র রয়েছে। ভাষার এই যোগসূত্রের বিষয়টি যিনি প্রথম আবিষ্কার করেছিলেন তিনি হলেন ব্রিটিশ আইনি বিশেষজ্ঞ স্যার উইলিয়াম জোন্স। এই উইলিয়াম জোন্স তিনি কিন্তু খুব বেশি দিন আগের কথা না, তিনি বলেছিলেন। উইলিয়াম জোন্স তিনি ইংরেজি, গ্রিক, ল্যাটিন, ফরাসি ও আরবি ভাষায় সুপণ্ডিত ছিলেন। মনে রাখতে হবে এই যে ভাষাগুলো বললাম এই প্রতিটা ভাষাই কিন্তু আদি ভাষা। এই আদি ভাষায় তিনি খুব পণ্ডিত ব্যক্তি ছিলেন। জোন্স ১৭৮৬ খ্রিস্টাব্দের ২রা ফেব্রুয়ারি কলকাতার এশিয়াটিক সোসাইটির ৩য় বার্ষিক সভায় বক্তৃতায় তিনি বলেছিলেন সংস্কৃত, গ্রিক, ল্যাটিন, জার্মানিক ও কেল্টিক ভাষাসমূহের মধ্যে সম্পর্ক আছে। সেকালে এই প্রত্যেকটা ভাষাই ছিল খুবই স্ট্রং। তিনি এই যে বললেন এবং তিনি অনুমান করলেন এই ভাষাসমূহ কোন একটি সাধারণ উৎস, কমন অরিজিন থেকে উৎপন্ন হয়েছে। এটাই হলো তার ভাষা বিশ্লেষণের তিনি একটা ক্লু দিলেন, তার মনোভাব তিনি ব্যক্ত করলেন, তিনি একটা মেসেজ দিলেন। জোন্সের এই ধারণাটি ফ্যামিলি অফ ল্যাঙ্গুয়েজেস অর্থাৎ ভাষা পরিবার বা ভাষা গোষ্ঠী বা ভাষা বংশ নামে আধুনিক চিন্তাধারার জন্মদান করেছে। জোন্সের বক্তৃতার পর আমরা লক্ষ্য করি তুলনামূলক ভাষাতাত্ত্বিকগণ, আপনারা তুলনামূলক ভাষাতাত্ত্বিক বুঝেন? এটা তুলনামূলক মানে হচ্ছে কি জানেন? তুলনা করতে গেলে কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি বাংলার সাথে আরবি ভাষার তুলনা করবেন, তাহলে কিন্তু আপনার দুটো ভাষায় কিন্তু পাণ্ডিত্য থাকতে হবে। ওই দেখে পড়লেই আর হবে না। একটি ভাষার আন্তর শৃঙ্খলা সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। আন্তর শৃঙ্খলাটা কি? ওই ভাষার ধ্বনিগত বিষয় সম্পর্কে আপনাকে জানতে হবে।
ওই ভাষার শব্দগত বিষয় সম্পর্কে আপনার জানতে হবে, বাক্যগত বিষয় সম্পর্কে জানতে হবে, অর্থগত বিষয় জানতে হবে। এই প্রত্যেকটা বিষয় আপনাকে খুবই পণ্ডিত না হলে কখনোই আপনি একটি ভাষার সাথে আরেকটা ভাষা তুলনামূলক আলোচনা করতে পারবেন না। এই শুধু ভাষা জানলেই কিন্তু ভাষায় পণ্ডিত হওয়া যায় না। ভাষাতাত্ত্বিক আর ভাষাবিদের মধ্যে পার্থক্য আছে। ভাষাতাত্ত্বিক হলেন ওই ব্যক্তি যিনি ভাষার আন্তর শৃঙ্খলা সম্পর্কে জানেন, আর ভাষাবিদ হলো তিনি কয়েকটি ভাষা জানেন। এই ভাষাবিদের আন্তর শৃঙ্খলা জানার কোনো প্রয়োজন নেই, তিনি কাজ চালাতে পারেন, হয়তো কিছু ভাষা জানেন আর কি। এই এখন যারা ভাষা তাত্ত্বিকগণ পৃথিবীর ভাষা সমূহে তিনারা এই গঠনগত পরীক্ষায় লক্ষ্য করেন যে একাধিক মূল ভাষা থেকে ভাষাগুলোর সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই যে পৃথিবীর সকল ভাষা, এগুলো মূলে কয়েকটি মাত্র ভাষা ছিল। এই ভাষাগুলো থেকে সারা পৃথিবীর ভাষা সৃষ্টি হয়েছে। এই ভাষা পরিবার খুঁজে বের করার জন্য ভাষাতাত্ত্বিকগণ যে সূত্র আবিষ্কার করলেন, এই স্তরের বিভিন্ন ভাষার মধ্যে কি কি দেখলেন ওনারা, ভাষার মধ্যে সূত্রটা আসলে কি? তারা প্রথমে দেখলেন এর গঠনটা কিরকম, তারপরে এর বাক সামগ্রিকতা, অর্থাৎ শব্দ, মানুষ যে কথাবার্তা বলে না, এই যে বাক সামগ্রী যেগুলো, সেগুলো কতগুলো হতে পারে। একটা ভাষায় কিন্তু বাক সামগ্রী খুব বেশি না। আপনারা কোনো একদিন বাংলা ভাষায় কয়টা শব্দ আছে গুনতে পারেন? বেশি না, 10টা পত্রিকা নেবেন, বাংলা পত্রিকা, খুব বেশি সময় লাগবে না। পৃথিবীর যে কোনো ভাষায় মূল বাক সামগ্রী খুব অল্পই থাকে, কিন্তু ভাষার যেটা থাকে, যেটা ভাষা অনেক একটা ছোট শব্দ থেকে অসংখ্য শব্দ তৈরি হতে পারে। এখানেই হচ্ছে ভাষার রূপ সৌন্দর্য। আর কি ব্যাকরণগত সাদৃশ্য যদি সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয়, তবে সেই ভাষাগুলোর মধ্যে মৌলিক সম্বন্ধ, অর্থাৎ বংশগত সম্বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করতে হবে। আমাদের বাংলা ভাষায় শ্রেষ্ঠ যিনি ঔপন্যাসিক, তার নাম কি? বাংলা ভাষার শ্রেষ্ঠ ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রাইট রাইট। এখন এই যে দেখেন, উপন্যাস লিখতে গেলে ভাষার বিষয় জানতে হয়। তিনি এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি আসলে কি বলেছেন সেটা একটু আমরা এখন দেখব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন এই ভাষা পরিবার নিয়ে, যদি কোনো দুটি ভাষায় দেখা যায় যে ভাষার মূলীভূত ধাতু, আপনারা ধাতু সম্পর্কে আপনারা আমার থেকে অনেক ভালো জানেন, বিভক্তি ও সর্বনাম একই, কেবল দেশ কাল ভেদে, অর্থাৎ যুগের পর যুগ ভেদে কিছু রূপান্তর ঘটেছে, তাহলে অনুমান করতে হবে ওই দুটি ভাষা একটি আদিম ভাষা হতে উৎপন্ন। ভাষা বিজ্ঞানের অতি বিস্ময়কর আবিষ্ক্রিয়া এই তৃতীয় শ্রেণীর ভাষাগুলির মধ্যে অনেকগুলো প্রাচীন ও আধুনিক ভাষাতেই ভাষার মূলগত ধাতু বিভক্তি চিহ্ন সর্বনাম এক। অতএব সেসব ভাষা যে একটি প্রাচীন মূল ভাষাতে উৎপন্ন তা সিদ্ধ হয়েছে, অর্থাৎ তার যে মত, সেসব ভাষা এক পরিবারভুক্ত। অর্থাৎ বঙ্কিমচন্দ্র যেটা বলছেন একই কথা বলছেন। তিনি বলছেন যদি ধাতু, মূল ধাতু যদি এক থাকে, বিভক্তি সর্বনামে যদি মিল থাকে, শুধুমাত্র কালের ব্যবধানে কিছুটা পরিবর্তিত হয়েছে, এটা যতই পরিবর্তিত হোক কিন্তু তারা ওই ভাষা থেকে উৎপন্ন হয়েছে।
এই পৃথিবীর সুপরিচিত ভাষাগুলোর বেলায় এই সূত্র প্রয়োগ করে ভাষাতাত্ত্বিকগণ দেখতে পেলেন যে অনেকগুলো ভাষা বিশেষ কোন ভাষার পরিবারের একটা পরিবারের অন্তর্ভুক্ত। সংক্ষেপে ভাষা পরিবার সহ প্রধান ভাষা, পুরো ভাষা দেওয়া নেই, আপনারা দেখবেন 70 থেকে 73 পৃষ্ঠা পর্যন্ত আপনারা দেখেন ভাষা পরিবার, উপপরিবার এবং প্রধান ভাষা দেওয়া আছে। এইটা আপনারা খুব ভালো করে দেখবেন, তাহলে সারা পৃথিবীর ভাষাগুলো পরিবারটা কি আপনারা জানতে পারবেন। এই ভাষা পরিবারের উদ্ভবের ফলে দেখা গেল যে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, আমেরিকা প্রভৃতি মহাদেশ এবং আটলান্টিক, প্রশান্ত, ভারতীয়, উত্তর ও দক্ষিণ মেরু মহাসাগরের অন্তর্গত দ্বীপ অথবা দ্বীপপুঞ্জের ভাষাগুলো কোনো না কোনো ভাষা পরিবারের অন্তর্ভুক্ত। ভাষা পরিবারগুলোর মধ্যে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী সব থেকে বড় ও উল্লেখযোগ্য। এইটাই আমাদের দরকার, যে আমরা যে এতক্ষণ ভাষা পরিবার নিয়ে যে কথা বললাম, যে আমরা খুঁজছি যে প্রখ্যাত ভাষাতাত্ত্বিক এসকোলে 1870 খ্রিস্টাব্দে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীকে উনি নিজের মতো ভাগ করেছেন। এটা কিন্তু পরে গ্রহণ করেছে অনুমান নির্ভর ভাগ, যেটা কেন্তম এবং শতম দুটি শ্রেণীতে বিভক্ত করেন। আসলে ইন্দো ইউরোপীয় ভাষার দুটি উপভাষা। ইন্দো ইউরোপীয় কিন্তু মৃত ভাষা, পৃথিবীতে ইন্দো ইউরোপীয় ভাষা বলতে এখন কিছু নেই। কেন্তমও কিন্তু ভাষা বলতে কিছু নেই, শতমও নেই, তবে মূলে ছিল, এটা ভাষা বিজ্ঞানীরা ধারণা করেন মূল ধাতুগুলো নিয়ে। এই শ্রেণী বিভাজন ভাষাতাত্ত্বিক মহল কর্তৃক কিন্তু স্বীকৃত হয়েছে। প্রকৃতপক্ষে কেন্তম ও শতম শাখা দুটো মূল ইন্দো ইউরোপীয় ভাষা দুটির উপভাষা। একটু আগে আমি বলেছি আপনাদেরকে, বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শতম শাখার অন্তর্গত। এখন বাংলা ভাষা এই মা বউ ভাষা মিউট করেন না কেন? আপনি মিউট করেন। কারোর কোনো প্রশ্ন থাকলে বলেন। তাহলে বাংলা ভাষা কোন পরিবারের অন্তর্গত? বাংলা ভাষার যে উদ্ভবটা হলো সেটা কি আপনারা পেয়েছেন? কারোর কোনো প্রশ্ন আছে কিনা, বোঝেননি এরকম? স্যার, আমার একটা প্রশ্ন ছিল ভাষা পরিবার নিয়ে। বলেন। স্যার, যদি এরকম আসে যে ভাষা পরিবার কি, ভাষা পরিবার সম্পর্কে লিখুন, এখন এখানে তো অনেকগুলো ভাষা পরিবার আছে, তো এর মধ্যে থেকে প্রধান প্রধান কয়েকটি দিলেই হবে নাকি? আপনার তো এটা প্রশ্ন, আপনার তো প্রশ্ন হলো না। আপনাকে যে ক্লাসটা নেওয়া হলো সেই ক্লাসে আপনি কি বুঝেছেন কি বুঝেননি সেইটা হলো আপনার জানার বিষয়। ওটা তো আলাদা জিনিস। আপনার তো প্রশ্ন, ওটা তো আপনাকে তো প্রশ্ন দেওয়া হয়নি। আপনার শোনেন, আমি বলি, আপনারা সবাই হলো কিন্তু খুবই বিদ্বান ব্যক্তি। এই শেষ বয়সে শেখেন, প্রশ্নের কথা চিন্তা করবেন না। যদি জানেন তাহলে পরে আপনারাই বড় বড় পণ্ডিত হবেন, এবং যেখান থেকেই যা প্রশ্ন পড়ুক না কেন আপনারা অনেক ভালো করতে পারবেন। প্রশ্ন আসবে সেই জন্য তো মাস্টার্সে ভর্তি হননি, ইউনিভার্সিটি টিচারে তো আপনাদের ক্লাস নেই।
তারাই তো প্রশ্ন করবে, তারাই তো পড়াচ্ছে। আর যদি কারোর ক্লাস করতে বুঝতে অসুবিধা হয় তখন আমাকে বলে দেবেন যে স্যার অমুক টিচার ক্লাস নেয় না, অমুক টিচার অসুবিধা, ক্লাস বুঝি না, তার ব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ। তবে ক্লাসে আপনারা যত পণ্ডিত হন না কেন আরো শেখেন। যদি শেখেন, প্রশ্ন গুরুত্বপূর্ণ কিছু না। ইউনিভার্সিটি টিচারে তো আপনাদের ক্লাস নেই।